হয়েছি যে আমরা একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেল বলতে যেটা বোঝায়, আমরা সামগ্রিকভাবে এই নৈরাজ্যকে থামাতে চাই এবং এই উদ্দেশ্যে আমরা প্রথম আইন এবং এর সাথে অংশীজন আকারে যারা যারা এর সাথে সংশ্লিষ্ট এয়ার অপারেটার্স, যতগুলো এজেন্সি আছে, প্লেন এয়ারলাইন্স আছে বাংলাদেশে, এদের প্রত্যেকের সাথে আমরা বসেছি। বাংলাদেশের যতগুলো জেনারেল সেলিং এজেন্ট বা জিএসএ আছে তাদের প্রত্যেকের সাথে বসেছি। আটাবের প্রতিনিধিদের সাথে বসেছি। আপনারা জানেন যে আটাবের কমিটিকে ভেঙে ওখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং এই নৈরাজ্যকে মানে থামানোর জন্যই আপনাদের সহযোগিতার উদ্দেশ্যে আজকে আপনাদের সাথে কথা বলা। মূলত যেটা সচিব মহোদয় বললেন যে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই এবং আপনারাও যদি দয়া করে এটাতে একটু ফলো আপ নিউজ করেন যে যার বিনিময়ে প্রত্যেকটা টিকিটে তার জন্য মূল্য লেখা থাকে এবং ট্রাভেল এজেন্টের নাম লেখা থাকে এবং তার নিবন্ধন নাম্বার লেখা থাকে। এই তিনটে জিনিস থাকলে আমরা যে তদারকির কাজটা করছি, আমরা যে সুপারভাইজারি যে স্ট্রাকচারটা করছি, এটা আমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। সো এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা আমরা আশা করছি। সচিব মহোদয় যেটা বললেন যে টিকিট সিন্ডিকেট মধ্যপ্রাচ্যে যারা আমাদের শ্রমিক ভাই বোন বা যারা কর্মী ভাই বোন যারা যাচ্ছেন, ভারত থেকে যারা যাচ্ছেন তারা একই ডেস্টিনেশনে 20-30 হাজার টাকা কম, আমাদের এখান থেকে সেটা বেশি। আপনি বলছেন সিন্ডিকেট ভাঙা হয়েছে বা ভাঙা হবে, কতদিন থেকে আমরা দৃশ্যমান দেখবো যে টিকিটের প্রাইসটা অন্তত কম্পেয়ার করলে আমরা যেন মনে হয় না অনেক বেশি আমাদের কাছে, কতদিন নাগাদ আমরা দৃশ্যমান? আমরা তো চাই যে আগামীকাল থেকেই হোক এবং আমার মনে হয় না যে বাংলাদেশের এয়ারলাইন্স, জিএসএ এবং ট্রাভেল এজেন্টরা একত্রিতভাবে এতগুলো বিষয়ের সম্মুখীন তাদের প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত দেখেছে। এটা যদি আপনারা তাদের সাথে কথা বলেন তাহলে আপনারা অনুভূতিটা পাবেন। আর মূল্য নির্ধারিত হয় চাহিদা এবং সরবরাহের উপরে ভিত্তি করে। এই সমস্যাটার এই নৈরাজ্য বা এই দুর্বৃত্তায়নটা একদিনে হয়নি, এটা গত বহু বছর যাবতের একটা সম্মিলিত ফল। কিছু সাধু দুষ্টু মানুষ এটার সাথে সংশ্লিষ্ট, যারা এই নৈরাজ্য করার ভিতরে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে এবং এই দরিদ্র জনগোষ্ঠীকে একটা নিদারুণ কষ্ট দিয়েছে। আমরা এটাকে থামাতে চাই এবং আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের প্রধান উপদেষ্টা এখানে যখন আমি হেঁটে আসছিলাম, উনি তখনও এই বিষয়ে স্পেসিফিক, উনি জানেন না যে আমাদের সাথে আজকে এই বিষয়ে আমরা এই কাজ করছি, এই বিষয়ে কিছু নির্দেশনা অলরেডি উনি আমাকে দিয়েছেন। সো আপনারা বুঝতে পারছেন যে সরকার প্রধান থেকে শুরু করে সকলে এই বিষয়ে একত্রিতভাবে কাজ করছে এবং আমরা আশা করি যে আমরা যেহেতু জিনিসটাকে শুধু দুটো লোককে ধরে আমরা এই সমস্যার সমাধান করতে চাচ্ছি না, আমরা একদম সামগ্রিকভাবে সমস্যার সমাধান করতে যাচ্ছি। উদাহরণ দিয়ে বলবেন যে স্পেসিফিক কি সিদ্ধান্ত নিয়েছেন যার কারণে 360 ডিগ্রি চেঞ্জ হবে? আমরা যখন এয়ার অপারেটরদের সাথে বসেছি, আমরা যখন জিএসএদের সাথে বসেছি, আমরা তিনটে কথা তাদেরকে বলেছি। একটা হচ্ছে যে হোয়াট দে থিঙ্ক ইজ দ্য রেগুলেটরি চেঞ্জ নেসেসারি টু, মানে একটা ফেয়ার কম্পিটিশন বাজারে আনার জন্য, এবং কি মাধ্যমে যদি সুপারভাইজারি স্ট্রাকচারটা, তাদের পরামর্শ আমরা শুনতে চাই। আমরা আমাদের কাজ করব, তাতে কোনো সমস্যা নেই, কারণ পরামর্শ তো নিতেই হবে আমাদেরকে। আর একটা হচ্ছে ভলেন্টারি কমপ্লায়েন্স, ওনারা নিজের তরফ থেকে নিজস্ব উদ্যোগে কি কমপ্লায়েন্স ওনারা মেনটেন করবেন, এই একটা শিডিউল আমরা জানতে চেয়েছি। আমরা এটা এয়ারলাইন্সের কাছে জানতে চেয়েছি, আমরা এটা জিএসের কাছে জানতে চেয়েছি এবং আমরা এটা জানার পরে আমাদের যে তদন্ত চলমান রয়েছে, এই তদন্ত থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুধু যে ট্রাভেল এজেন্ট, মানে অফলাইন ট্রাভেল এজেন্ট না, অনলাইন ট্রাভেল এজেন্টেও একটা মারাত্মক দুর্বৃত্তায়ন হচ্ছে। যে জিনিসটা আমাদের দেশের টিকিট বিদেশ থেকে বিক্রি হচ্ছে, আমাদের দেশের টিকিট সৌদি আরব থেকে বিক্রি হচ্ছে, ইন্ডিয়া থেকে বিক্রি হচ্ছে, দুবাই থেকে বিক্রি হচ্ছে, এবং এই অনলাইনে এই টিকিট বিক্রি করে চাহিদা সরবরাহের যে ঘাটতি তৈরি করা হচ্ছে। এবং যেটা সচিব মহোদয় বললেন যে আমাদের নিবন্ধিত যে ট্রাভেল এজেন্ট আছে সম্ভবত 1000-5, অনিবন্ধিত আমাদের জানা মতে প্রায় 20,000-এর উপরে ট্রাভেল এজেন্ট আছে। এই পান দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরা একটা কৃত্রিম সংকট তৈরি করে সকলে মিলে। এই একটা টিকিটের পিছনে যখন এতগুলো লোক ছুটে, এবং আমাদের তদন্তে আমরা দেখেছি যে যিনি
ম্যান পাওয়ার বা এই ইয়ের ব্যবসা করেন, ওনার নিজের ট্রাভেল এজেন্সি আছে, উনি নিজে ম্যান পাওয়ারের ব্যবসা করেন, উনি নিজে এই এই হজ এজেন্সির ব্যবসা করেন, এই সকলের সমন্বিত একটা জায়গায় এসে আমি নিজে যখন গতকাল আমি এবং সচিব মহোদয় যখন আমরা এয়ারপোর্টে যে বেশ কিছু প্যাসেঞ্জার যারা ওমরায় যাচ্ছেন, যারা মানে বিদেশে কর্ম উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন, আমরা যখন দেখি টিকিটের মধ্যে কোনো মূল্য লেখা নেই, আমরা যখন জিজ্ঞেস করি টিকিট কত টাকা দিয়ে কিনেছেন, স্পষ্টভাবে বলতে পারেন না। কেন পারেন না? কারণ ওনারা জানেন একটা প্যাকেজ মূল্য, আমি এত টাকা দিয়ে বিদেশে যাচ্ছি। সো ওনার কাছে জিনিসটা স্পষ্ট না। এবং যিনি ওই ম্যান পাওয়ারের ব্যবসা করছেন উনি আবার ট্রাভেল এজেন্টের মালিক। সো উনি হয়তো বলছেন যে ট্রাভেল এজেন্সি তোমার টিকিটের দাম বেড়েছে, এটা কতটুকু সত্য কতটুকু অসত্য আমরা নিজেরা জানি না। যতক্ষণ পর্যন্ত টিকিটের মূল্যটা টিকিটের মধ্যে লেখা না থাকবে। এবং আমরা যখন জিএসএদের সাথে কথা বলেছি, আমাদের সাথে স্পষ্ট উচ্চ উচ্চারণের ওনারা বলেছেন যে একটা টিকিট দেখান যেটার দাম এত গুণ বেশি। আপনারা যে আমাদেরকে এরকম দোষারোপ করছেন, আমি যে দেখছি কোনো টিকিটের দামই নাই, তা আমি দেখাবো কোত্থেকে? সো আপনাদের মাধ্যম দিয়ে আমি একটু বলতে চাই যে আপনারা এর সাথে যারা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি তাদেরকে বাধ্য করেন যে তারা, আমি আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে আজকে কথা বলার এইটা, যে জন্য আপনাদের মাধ্যমে তারা এই সংবেদনশীলতা তৈরি হয়, যার বিনিময়ে টিকিটের মূল্য প্রত্যেকটা টিকিটে যেন লেখা থাকে। তার ফলে আমাদের সুপারভাইজারি যে অ্যাকশন, তখন সেটা আরও অনেক বেশি প্রোডাক্টিভ হবে। আমি আশা করি আপনার প্রশ্নের জবাব দিয়েছি। আপনারা যদি বড় প্রতিষ্ঠান যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যদি সরকার দৃশ্যমান পদক্ষেপ নেয় বা মানুষ জানে বা বোঝে যে ওই প্রতিষ্ঠান বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে, তখন কন্ট্রোল হবে। কিন্তু আপনারা ব্যবস্থা কি আসলে গোপনে নেবেন না মানুষ জানবো বা আমরা জানবো আসলে বিষয়টি কেন? আপনি বলছেন তদন্তের স্বার্থে এখন করবেন না। আমি বলেছি তদন্তের স্বার্থে নাম বলবো না, বাট আমাদের অ্যাকশন বলবো না সেটা তো আমরা বলছি না। সেটা জানবো কি, মানুষ জানবে কিভাবে যে ব্যবস্থা নিয়েছে? আপনারা দয়া করে এর সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলে দেখেন যে ওনারা এটা উপলব্ধি করছেন কি করছেন না। এখানে বড় ছোট বলে কোনো কথা নেই, কথা হচ্ছে দুর্বৃত্ত এবং দুর্বৃত্ত না। যারা দুর্বৃত্ত না তাদের বিরুদ্ধে আমাদের কোনো ধরনেরই কোনো অবজেকশন নেই। সে দুর্বৃত্তদেরকে আপনারা প্রকাশ করেন, আমরা তো করবই, আপনারা সহযোগিতা করেন। আপনারা যখন অনুসন্ধানী সাংবাদিকতা করেন, তখন যেমন গত কয়েকদিন আগে মাছরাঙা টেলিভিশন এটার উপর একটা নিউজ করলেন, আমরা এই নিউজটা নিয়ে নিজেরাই যখন আমি সচিব মহোদয়কে প্রথমে ফরওয়ার্ড করলাম নিউজটা করে, আমরা যখন অ্যানালিসিস করলাম অ্যান্ড দেন আমরা বললাম যে ঠিক আছে ওই টিভি সাংবাদিককে ডাকেন, আমরা একটু জানার চেষ্টা করি। কারণ যখন আপনারা ব্রড লাইনে ভেগ বলেন তখন আমরা তো বুঝতে পারি না, এতে জনগণের মধ্যে এক ধরনের মানে চাঞ্চল্য তৈরি হয়। কিন্তু এই তথ্য যখন মানে অ্যাকশনেবল না হয় তখন অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না যে আসলে করণীয়টা কী। সো আমরা যখন ওই আমি জানি না আমরা ওই সাংবাদিকের সাথে অলরেডি কথা বলেছি কিনা। আমাদের সাথে বলি নাই, আমরা টিকিটগুলা যে উনি কয়েকটা রেফারেন্স দিয়েছে তো আমরা সেগুলা কালেক্ট করেছি। আচ্ছা, টিকিটের গায়ে যে আপনার এই তিনটা বিষয় থাকবে, এটা সরকারের পক্ষ থেকে মনিটরটা কিভাবে নির্দেশনা স্পষ্টভাবে দেওয়া হয়েছে। এটা কি আপনি আপনার এটা কি সঠিকভাবে যদি হয় মনিটরিংটা, তা না হলে তো আসলে এটা বলাই এর সাথে আমি অ্যাড করেছি, যেমন আজকে আপনি ঘোষণা না, মনিটরিংটা আমরা করব, আপনারাও করবেন, সেই উদ্দেশ্যে আপনাদেরকে ডাকা। টিকিটের গায়ে মূল্য লেখা না থাকলে আপনারা কি জেল দিবেন না জরিমানা করবেন, কি সাজা দিবেন, সাজা কি আছে কিনা, কোনো আইন আছে কিনা এই বিষয়ে? কি হবে? যদি না লিখলে কি হবে এটার ব্যাপারে স্পষ্ট আমি জানি না, আপনি যদি প্রশ্নটা জবাব দেন। আমাদের আইন কোশ্চেনটি অ্যাড করি, যেমন আজকে আপনারা এই ঘোষণাটা দিয়েছেন, আগামীকাল থেকে একটা এজেন্সি যদি টিকিট এই জিনিসটা দেখেন একজন প্যাসেঞ্জারের পাশে, কার কাছে অভিযোগ করবো অথবা আপনারা কিভাবে অ্যাকশনটা নেবেন? আচ্ছা, ভেরি গুড। আমরা গতকাল রাত 11টা পর্যন্ত এয়ারপোর্টে ছিলাম, আমরা মিটিং করেছি, আমরা ওখানে দেখেছি আমাদের 3 জন ম্যাজিস্ট্রেট আছেন। আমাদের মনে হয়েছে যে আমাদের ওখানে ম্যাজিস্ট্রেসি সংখ্যাগতভাবে বৃদ্ধি করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ম্যাজিস্ট্রেটের সংখ্যা ওখানে বাড়িয়ে তাদেরকে কিছু স্পেসিফিক টাস্ক আমরা ওখানে দিয়েছি, যে প্রতিদিন আমি নাম্বারটা আপনাকে বলছি না মানে ইয়ের স্বার্থে, নাহলে মানুষ যারা জেনে যাবে তারা জেনে যাবে যে আমি শুধু এত গলা টিকিট দেখতে বলেছি। কারণ আমাদের 1,30,00,000 প্যাসেঞ্জার বছরে যায়।
সো আমরা তো যদি জনে জনে টিকিট দেখতে পারবো না, আমরা কিছু পার্টিকুলার ডেস্টিনেশন বলে দিয়েছি, যে ডেস্টিনেশনগুলোতে আমরা মনে করি যে এই গন্তব্যগুলোতেই নৈরাজ্যের সংখ্যা সবচেয়ে বেশি, সেটা আমরা জানি। এবং ওখান থেকে আমরা একটা ফিক্স নাম্বার বলে দিয়েছি যে এক একজন ম্যাজিস্ট্রেট প্রতিদিন এই কয়টা টিকিট নিয়ে 4টা দাগে আমি বলে দিয়েছি আমাদেরকে প্রত্যেক দিন একটা করে রিপোর্ট করার জন্য। সো ওই রিপোর্টের বেসিসে আমরা আমাদের যে আইনি সক্ষমতা আছে তার পরিপূর্ণভাবে আমরা তার প্রয়োগ করব, সেটা যেই হোক। শাস্তিটা বলছিলেন, উপদেষ্টা, মহোদয়, এই যে আপনি শাস্তির যেটা বিষয়টা বললেন যে বলছিলেন, ওখানে শাস্তিটা বলেন। নিয়োগ দিবেন আপনি, এটা তো বেশি দূর ওখানে যেতে হয় না। আপনাদের যে ফকিরাপুর যে কয়েকটা এজেন্সি আছে, বিশেষ করে পল্টনে, এখানে অভিযান দিলে তো কারা টিকিটগুলো কেটে আমরা স্তূপ করে রেখে দেয়, যখন সিন্ডিকেটটা হয় স্তূপ করে রেখে দিয়ে ওখানে গেলে ওইগুলো কিন্তু পাওয়া যায়। আপনি কোন টেলিভিশন থেকে? আমি আরটিভি থেকে। আচ্ছা, সো আপনি আপনার আরটিভিতে এটার উপর একটা অনুসন্ধান করে আমাদেরকে একটা রিপোর্ট করেন। সেটা না, সেটা আছে No, why do you leave the responsibility only to us? না, আগে তো তারপর আপনি তারপরে যদি আমি কিছু না করি তখন আমার উপর একটা রিপোর্ট করেন। সেটাই জানতে চাচ্ছি, সেই শাস্তিটা কি দিবেন? বর্তমানে যারা ভিজিটেড কাকে অভিযোগটা জানাবো, কিভাবে জানাবো? আপনার রিপোর্টেই তো অভিযোগ। আপনি যখন মনে করেন যে আপনার রিপোর্টের পরে কোনো ব্যবস্থা হয়নি, তখন আপনি আমার উপর একটা রিপোর্ট করবেন। আপনাদের তো সিদ্ধান্তটা আছে যে আপনারা কিভাবে সরি, আপনাদের প্রক্রিয়াটা তো আছে যে আপনারা কোন প্রক্রিয়া তাদেরকে দেখবেন, কোন প্রক্রিয়া মনিটর হবে, কোন প্রক্রিয়া ধরবেন, ওয়েস্টেড কোথায় ধরবেন, সেটাই একটু কাইন্ডলি আমি জানতে চাচ্ছি এই বিষয়টাই। যে আপনার তো মূল প্রেস কনফারেন্সের বিষয়টা এটাই যে টিকিটের উপরে 3টা বিষয় থাকতে হবে। আমি জানি না এই কথাগুলো আপনাদেরকে এই মুহূর্তে জনসম্মুখে আমাদের বলা উচিত হবে কিনা। আপনাদের মনের মধ্যে আপনি কেন হাসছেন, আই ডোন্ট রিয়েলি নো। আই মিন, প্লিজ ডু নট মেক জোকস আউট অফ মাই ডিসকাশনস। I am a pretty serious person, and what I do, day and night, I work very solid. আমি তো হাসছি না, আমি তো হাসছি। You're still laughing. So if you, আমরা যেটা চিন্তা করছি, যদি আপনারা মনে করেন যে না, যে আমরা এই ট্রাভেল এজেন্টগুলো যাদেরকে আমরা পাবো, এদের প্রত্যেকের ট্যাক্স ফাইল ওপেন করব। দিস ইজ নাম্বার 1. সো এখন এইভাবে যদি আমি বলতে শুরু করি আপনাদেরকে, তাহলে সমস্যাটা আমি শুরু করার আগেই অন্য ধরনের সমস্যা তৈরি হবে। সো আমাকে একটু সময় দেন, এতটুকু নিশ্চিত থাকেন যে কেউ এই ছাই দেওয়া হাত থেকে বেরিয়ে যেতে পারবে না। হু এভার হি ইজ, ইট ডাজ নট ম্যাটার। এটা যদি আমার ফ্যামিলির মেম্বারও হয়ে থাকে, এটা যদি আমার কোনো বন্ধু হয়ে থাকে, এটা আমার কোনো পরিচিতজন হয়ে থাকে, এই নৈরাজ্যের সাথে যারা জড়িত তারা কখনো কোনোভাবে রেহাই পাবে না। স্যার, আমরা চাচ্ছি যে আসলে সরি, স্যার, আমরাও চাচ্ছি যে আসলে এইটা হোক, এই যে নৈরাজ্য যারা করছে স্যার এটা বন্ধ হোক। কিন্তু স্যার আইন আছে কিনা বা আইন সংশোধন করে আরো নিশ্চয়ই আইন কঠোর আছে। করবে কিনা? আইনি প্রভিশনসগুলো এই মুহূর্তে আমি আপনাকে হুবহু বলতে পারছি না, দুঃখজনকভাবে। নিশ্চয়ই সরকারের হাতে বহু ধরনের আইন আছে। সরকার আপনার ওই ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে, ট্যাক্স ফাইল থেকে শুরু করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের মন্ত্রণালয়ে আমাদের আইনের বিষয়গুলো এখানে বলা আছে। তার অনুমোদন, আমার মনে হয় যদি আপনি আমাদের অতিরিক্ত সচিব যদি একটু আইন বিষয়ক ব্যাপারে, আমার মনে হয় উনি বলতে পারবেন ভালো। আসসালামু আলাইকুম। উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আগে নেব, হ্যাঁ, একটু জোরে বল। উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আমি সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিতে সাহায্য করছি। আসলে আমাদের আমাদের টিম ট্রাভেল এজেন্সি সংক্রান্ত আইন 2013 রয়েছে, তার মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং তার আওতায় যে বিধি রয়েছে তার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে। এবং আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে আইন এবং বিধি প্রণয়নের যে প্রক্রিয়া, আমরা সবগুলো প্রক্রিয়া কিন্তু শুরু করেছি। যেমনটি আমাদের উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয় বলেছেন যে আমরা কিন্তু একটি সামষ্টিকভাবে, দুর্বৃত্তায়নের যে চক্রটা আছে তাকে ধরতে গেলে একটি সামষ্টিকভাবে কাজ করতে হয়। অর্থাৎ আমরা তাৎক্ষণিক ব্যবস্থা, আমরা দীর্ঘমেয়াদী ব্যবস্থা, গভর্নেন্সের দৃষ্টিকোণ থেকে আমরা আইন, বিধি, বিধান, নীতি এগুলো নিয়ে কাজ করছি। একই সাথে মনিটরিং এর কোয়েশ্চেনটা বারবার আসছে। স্যার কিন্তু বলেছেন যে ক্যাবের কাছে যে ম্যাজিস্ট্রেটরা রয়েছে তাদের কাছে থেকে টিকিটগুলোর মাধ্যমে আকাশপথে যাত্রীরা যান, সেই জায়গাটায় মনিটরিং এর ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং শুধুমাত্র যে কোনো অপরাধ হলে শুধু যে ট্রাভেল এজেন্সি আইন দিয়ে ধরা যাবে তা কিন্তু নয়। আমাদের ভোক্তা অধিকার আইন রয়েছে, আর আমাদের মানব পাচার সংক্রান্ত আইন রয়েছে, মানি লন্ডারিং অ্যাক্ট রয়েছে। এছাড়া সরকারের কোনো নির্দেশ যদি
কোনো আমরা কেউ উপেক্ষা করি, তাহলে কিন্তু দণ্ডবিধিতে বিধান রয়েছে যে সরকারের নির্দেশ প্রতিপালন না করে যদি কেউ ভোগান্তির শিকার হয়, বিশেষত সাধারণ মানুষ জনগণের কোনো ভোগান্তি সৃষ্টি হলে কিন্তু আমাদের আইনে সেই বিষয়গুলো এনফোর্স করেছে। কারণ এই নির্দেশনাটা না যদি মানে, আমরা যে টিকিটের প্রাইস বলেছি, তাহলে শাস্তিটা কি? ইমিডিয়েট আমরা লাইসেন্স বাতিল আমরা লাইসেন্স এটা বলে দিন। আমরা যেহেতু এটা আচরণ বিধি অনুযায়ী প্রতারণা করা হচ্ছে, সুতরাং আমাদের ট্রাভেল এজেন্সির যে আইন রয়েছে 2013 এবং তার আওতায় যে বিধি রয়েছে 2022, তার আওতায় আচরণ বিধি লঙ্ঘনের দায় আমরা প্রক্রিয়াটা আবার আইনেই বলে দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা লাইসেন্স বাতিল করতে পারবো। আইনে লাইসেন্স বাতিল এবং কারাদণ্ড দুটোরই বিধান রয়েছে। আর আমরা কিন্তু অনলাইন মানে স্যারের নির্দেশে কিন্তু আমরা অনেকগুলো কাজ করছি। সব জিনিসের ফলাফল খুব সাথে সাথে দেখা যায় না, যেগুলো অনেক দিন ধরে অনেকে মিলে অপরাধ করছে সেগুলো খুব তাৎক্ষণিকভাবে সমাধান করা যায় না। আমরা একটা অনলাইন গ্রিভেন্স সিস্টেমের ব্যবস্থা করব এবং যেই একটা সফটওয়্যারের ব্যবস্থা করব যে আমরা প্রত্যেকটা ট্রাভেল এজেন্সির লাইসেন্স নাম্বার কি, যিনি টিকিট কাটতে যাবেন তিনি যেন ওটা দেখে বুঝতে পারেন যে এই টিকিটটা জেনুইন। তো আমরা উপদেষ্টা মহোদয়ের নির্দেশে কিন্তু আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছি। থ্যাংক ইউ। স্যার নতুন সরকার হিসেবে স্যার আপনারা এই আইনটাকে আরো কঠোর করবেন? নিশ্চয়ই আমরা 2017 সালের আইনকে রিভিউ করছি। আমরা তো আমার আলোচনায় প্রথমেই বলেছি, আমরা একেবারেই প্রাথমিক থেকে শেষ পর্যন্ত পুরো সিস্টেমের মধ্যে যত কিছু ব্যত্যয় আছে সকল কিছুকে নিয়ে আমরা চিন্তা করছি। সো আমরা খুব ডিটেল মিটিং করছি, বুঝতে পারছি, এবং সেটা যদি আপনারা এই ইন্ডাস্ট্রির সাথে সংশ্লিষ্ট যারা তাদের সাথে কথা বলেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি, এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা অনুসন্ধানমূলক নিজেরা বের করে নিয়ে আসেন। আমাদের যদি কোনো কিছু আপনাদের কাছ থেকে জানার থাকে, শেখার থাকে, আমরা ডেফিনেটলি সেটা জানবো এবং শিখবো এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব। বাট আপনাদেরকে আজকে আমাদের বলার বা অনুরোধের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এই সংবেদনশীলতাটা দয়া করে, যেটা উনি বললেন যে এই কোথাকার কথা বললেন আপনি, ফকিরাপুলে, এটার উপরে যদি আপনারা একটা সংবেদনশীলতা তৈরি করেন, এনে প্রপার ইনভেস্টিগেটিভ রিপোর্ট দিয়ে যদি আমাদেরকে একটু জানান, তাহলে হয় কি আমাদের এই কাজকে আর একটু ত্বরান্বিত করার ক্ষেত্রে আপনারা আমাদেরকে সাহায্য করবেন। এবং যদি আপনি দেখেন যে না, উপযুক্ত সময় পার হয়ে যাওয়ার পরও এটার ব্যাপারে আপনার আইদার আপনার সাথে আমরা মানে এঙ্গেজ হয়ে আরও ফার্দার ক্ল্যারিটি চাই নাই, অথবা আমরা এটার উপরে কোনো ব্যবস্থা নিইনি, তখন আমাদের উপরে রিপোর্ট করেন। বলেন, একটু মাইকটা অন করে বলেন। প্রত্যেক যাত্রীকে তো আসলে ইমিগ্রেশন পাস করেই তাকে ঢুকতে হয়। ইমিগ্রেশন পুলিশকে আপনারা কেন কাজে লাগাবেন না? ইমিগ্রেশন পুলিশ তো চাইলেই টিকিটটা সে দেখছে, সে তো চাইলেই এখানে নির্ধারিত আছে কিনা। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। এই কাজটা ইমিগ্রেশন পুলিশের কাজ না। ইমিগ্রেশন পুলিশের কাজ হচ্ছে সিকিউরিটি। তো সিকিউরিটির মধ্যে আমি কমার্শিয়াল ইন্টারেস্ট আনতে চাই না। আমার কমার্শিয়াল ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য আমার সেপারেট ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা মানে যে কাজটা আছে সেটা আমরা সেইভাবেই করব। আমি শুনতে পারিনি আপনার প্রশ্ন। সফটওয়্যার যে ডেভেলপ করবে একটা, ওইটার মধ্যে তো সব এজেন্সির এই লাইসেন্স নাম্বার থাকবে। তো যখন কেউ টিকিট কিনবে ওখান থেকে তো দেখেই তো বুঝতে পারবে যে তো এই সফটওয়্যার ডেভেলপমেন্টটা কতদিন লাগবে? এমন কোনো সফটওয়্যার নাই তো যে সফটওয়্যার বানায়। ম্যাডাম তো তাই বলবো। তো স্যার আমরা একটা এটাতে একটা প্রসেসগত জিনিস। আমরা আমাদের বিশেষত আমাদের যে আইসিটি যে উপদেষ্টা রয়েছেন, উনি এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ একজন মানুষ। ওনার সাথে পরামর্শ করে আমরা একটা সার্ভিল্যান্স বা সুপারভাইজারি একটা টুল তৈরি করব, যার বিনিময়ে আমাদের ভিজিবিলিটি বাড়বে। বাট এই ধরনের একটা টুল তৈরি করতে গেলে আমাদের হয়তো কয়েক মাস সময় লাগবে। বাট লাগুক, এই কয়েক মাসকে আমরা বসে থাকবো? নিশ্চয়ই না। আমরা যে কাজটা করব, আমাদের যে প্রশাসনিক ক্ষমতা আমাদের রয়েছে সেটাকে আমরা পরিপূর্ণভাবে নিয়োগ করে আমরা নৈতিক মানদণ্ডে বিচার করে যখন একটা নৈতিকতা ভিত্তিক সিদ্ধান্ত নিব, আমরা আশা করি অধিকাংশ সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে।
তারা আসলে তাদের যদি এই তিনটা বিষয়ে ইনশিওর করা না হয়, তারা যে অভিযোগটা জানাবেন সেটা আসলে তারা কোথায় জানাবেন? এই ম্যাজিস্ট্রেটের কাছে নাকি অন্য কোনো উপায় আছে আসলে তাদের জন্য রয়েছে আপনাদের? আমাদের ম্যাজিস্ট্রেটরাই ওনাদের কাছে যাবেন। আমাদের ম্যাজিস্ট্রেট কাছে আসার দরকার নেই, ওনারা তো যেতেই পারেন, এয়ারপোর্টে ম্যাজিস্ট্রেট অফিস আছে, আপনারা চাইলে সেই ব্যাপারে ওনাদেরকে উৎসাহিত করতে পারেন। কিন্তু আমরা যে কাঠামোটা করেছি সেটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেটকে একটা অ্যালগরিদম আমি কালকে ওনাদেরকে বলে এসেছি, 4টা জিনিস রিপোর্ট করার জন্য প্রতিদিন দৈনিক ভিত্তিতে। এটা আমাদের ম্যাজিস্ট্রেটরাই মানে সব জাস্টিসের কাছে যাবেন, একটা ফিক্স নাম্বারের কাছে যাবেন। নাম্বারটা আমি বলতে চাই না, তাহলে এটা হয়তো অনেকের কাছে অনেক কম মনে হবে বা অনেকের কাছে অনেক বেশি মনে হবে। সো ওই নাম্বারটা জরুরি না, জরুরি হচ্ছে ওখান থেকে তথ্যটা বের করে আমার দুর্বৃত্তায়নকে প্রতিরোধের জন্য যে ব্যবস্থাগুলো, প্রশাসনিক ব্যবস্থাগুলো নেওয়ার, সেটা যথেষ্ট কিনা। আমরা মনে করি যে নাম্বারটা আমরা নিশ্চিত করেছি, এর মাধ্যম দিয়ে আমরা আমাদের প্রশাসনিক মানে সক্ষমতা ব্যবহার করার জন্য আমরা মানে সক্ষম হব। সরি, আমাদের এই মুহূর্তে 3 জন ম্যাজিস্ট্রেট রয়েছে, আমরা আরও 1 জন ম্যাজিস্ট্রেট বাড়ানোর চেষ্টা করছি। সো আমরা 4 জন ম্যাজিস্ট্রেট রেখে আমরা কাজগুলো করব। আপনাদের ট্রু, আমাদের অসম্ভব আগ্রহ থার্ড টার্মিনাল যত দ্রুত চালু করা সম্ভব, দুটো কারণে। একটা হচ্ছে রাষ্ট্র ব্যাপক, সেটা দুর্নীতি করে হোক আর যাই করে হোক, রাষ্ট্র দায় সৃষ্টি করে প্রচুর টাকা খরচ করে এই অবকাঠামোটা নির্মাণ করেছে। সেই অবকাঠামোটা যত দ্রুত আমরা ব্যবহার করতে পারবো, তত এই বিনিয়োগের বেনিফিটটা আমরা পাবো। এটা হচ্ছে একটা কারণ। আর তার থেকেও যদি বড় কারণ বলি, সেটা হচ্ছে যে আমাদের বর্তমান এয়ারপোর্টের সার্বিক সক্ষমতা হচ্ছে 80 লক্ষের। সেখানে আমরা গত বছর এখানে 1,30,00,000 প্যাসেঞ্জার ক্যারি করেছি। সো আপনারা নিশ্চয়ই দেখছেন যে প্রায় 50 লক্ষ প্যাসেঞ্জার তার সক্ষমতার অতিরিক্ত সে ক্যারি করেছে। এই জন্য যে প্যাসেঞ্জারদের দুর্ভোগ হচ্ছে, তাদের যে বিভিন্ন রকমের কষ্ট হচ্ছে, সেগুলো লাঘব করার জন্য আমরা নিজেরা মানে উদ্যোগী হয়ে বিভিন্ন রকমের একই স্পেস কীভাবে আরও মোর এফিশিয়েন্টলি ইউটিলাইজ করা যায়, সেটা ইমিগ্রেশন মানে ফেরত এবং যাওয়ার ইমিগ্রেশন বা ব্যাগেজ হ্যান্ডলিং বা প্যাসেঞ্জার চেক ইন সার্ভিসেস এবং আদার সার্ভিসেস, সেটা টয়লেট হোক বা অন্য যত যাত্রী সেবার যে প্রয়োজনগুলো আছে, এগুলো এই সীমিত এবং একটু ওভারবার্ডেন হয়ে যাওয়ার পরেও আমরা চেষ্টা করছি এটার মধ্যে ব্যবস্থা করার জন্য। সো আমরা খুবই চেষ্টা করছি যত দ্রুত সম্ভব। বাট এই ক্ষেত্রে আমাদের যে প্রতিবন্ধকগুলো কাজ করছে, একটা হচ্ছে যে আমাদের যে একজন আন্তর্জাতিক অপারেটর নিয়োগ দিতে হবে, যে ব্যাপারে আমরা জাপানিজ একটা কনসোর্টিয়াম, যে হানিদা এবং নারিতা এয়ারপোর্ট এবং সুমিটোমো কর্পোরেশনের কর্তৃক লেড, ওনাদের সাথে আমাদের আইএফসি, আমাদের ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিং কর্পোরেশন, আমাদের ট্রানজ্যাকশন অ্যাডভাইজার, ওনাদের ট্রানজ্যাকশন অ্যাডভাইস অনুযায়ী, সরি ইউ ওয়ান্ট টু সে সামথিং? ওকে, সো ওনাদের ট্রানজ্যাকশন কাঠামো অ্যাডভাইস অনুযায়ী আমার সাথে এই পর্যন্ত প্রায় 4-5টা মিটিং হয়েছে বা আরও বেশি। আজকেও আপনাদের এখান থেকে উঠে আমার সাথে আইএফসির মিটিং হবে। আমরা যদি এই ব্যাপারে ওনাদের সাথে কোনো যৌক্তিক সমাধানে পৌঁছাতে না পারি, যেটার মধ্যে আমার দেশের স্বার্থ সংরক্ষিত হয় না, তাহলে আমরা নতুন অপারেটর খুঁজব। নাম্বার 1, আমরা বিদেশি অপারেটরই খুঁজছি, কারণ আমরা আমাদের যাত্রী সেবা মেনটেন করার জন্য আমরা চাই যে আমাদের এয়ারপোর্টটা একটা আন্তর্জাতিক মানের হোক, এবং আমরা সেই ধরনের বিভিন্ন আইদার G2G অথবা OTM মানে ওপেন টেন্ডার মেথডে আমরা কোনো একটা অপারেটর নিয়োগ করব। সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত এই প্রসেসটা আমি এক্সস্ট করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না। তবে আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে আমরা একটা মিনিটও অপচয় করছি না, আমরা সার্বক্ষণিকভাবে এর পিছনে লেগে রয়েছি। আমরা আমাদের প্রচেষ্টা তো নিশ্চয়ই থাকবে, বাট আমি প্রতিশ্রুতি দিতে পারছি না আপনাকে, প্রচেষ্টার কোনো ঘাটতি থাকবে না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা প্লিজ একটুখানি মানে যদি আমি একটু অফ ক্যামেরায় আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করি, টিকিটের প্রাইস
এজেন্সির নাম লাইসেন্স নাম্বার একটু ফলো আপ রিপোর্ট করে এই জিনিসটা যদি আপনারা দয়া করে করেন তাহলে তারা প্রকৃত দুর্বৃত্ত ওদেরকে আমি একটা পাইপলাইনের মধ্যে ঢুকে ফেলতে পারবো। সেটা মানলাম করতেছে একটা বিষয় আমাদের এখন যেটা দেখা যায় যে তাদের যে সংগঠন আছে নিশ্চয়ই তাদের সাথে কথা হয়েছে নাহলে দেখা যাবে তারা এটাও আনঅফিসিয়ালি বলতে তারাও ধর্মঘট থেকে আমরা টিকিটে বিক্রি করবো আবার মিডিয়া ট্রায়াল হয়ে যাবে। তখন আবার আপনাদের পক্ষে বলা হবে যে মিডিয়া তো কেন এত করতেছে এত তো দরকার নেই। মানে এখন যে অবস্থা হচ্ছে সেটা প্রেক্ষাপটে বললাম আমার কথা হচ্ছে যদি হয় ওটাকে তখন আমি ফেস করব। আপনারা এই কাজটা করে দিন। মানে আপনারা মানুষকে যেভাবে ফাঁকি দাও, যেভাবে মানুষকে কষ্ট দাও, কিছু সাধু